প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত। শপথ নিলেন উরুগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে শপথ অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জনপ্রিয় হয়ে উঠছে খুলনা কলকাতা যাত্রীবাহী রেল সার্ভিস। ভোগান্তিমুক্ত পরিবেশে ভ্রমণে খুশি যাত্রীরা। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়ালো। চীনে আরও ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ৯০,০০০-এর বেশি। এবং আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দুপুরের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা রফিক বাবলি। সংবাদের শুরুতেই জানিয়ে দেওয়া শিরোনামগুলোর সাথে আরও কিছু সংবাদ নিয়ে এবারে জানাবো বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। উরুগুয়ে সফররত রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গতকাল দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ল্যাকে পাওয়ের শপথ অনুষ্ঠানে যোগ দেন। উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে পার্লামেন্ট ভবনে স্থানীয় সময় রবিবার দুপুরে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানগণ এবং প্রতিনিধিরা শপথ অনুষ্ঠানে যোগ দেন। আমাদের বিশেষ প্রতিনিধি ফারুক আহমেদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট শফিউল্লাহ সুমনের। গত নভেম্বরে অনুষ্ঠিত উরুগুয়ের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থী ব্রড ফ্রন্ট পার্টির প্রার্থী ড্যানিয়েল মার্টিনেজকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪৬ বছর বয়সী লুইস ল্যাকে পাও। পরপর তিনবার ক্ষমতায় থাকা ব্রড ফ্রন্ট পার্টিকে পরাজিত করে ১৫ বছর পর ক্ষমতায় আসে লুইস ল্যাকে পাওর কনজারভেটিভ ন্যাশনাল পার্টি। রোববার ইন্ডিপেন্ডেন্স প্লাজাতে প্রেসিডেন্সিয়াল কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রেসিডেন্সিয়াল কমান্ড হস্তান্তর করা হয়। সামরিক বাহিনীর সদস্যরা প্যারেড করে উরুগুয়ে নতুন প্রেসিডেন্টকে সালাম প্রদান করে। পরে আমন্ত্রিত অতিথিদের প্রেসিডেন্টের কার্যালয় জোসে আর্টিগাস ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে উরুগুয়ের নতুন প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ উরুগুয়ে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। শপথ অনুষ্ঠানে যোগদানের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর মেসিয়াস বলসোনারো এবং স্পেনের রাজা ফিলিপ সেস সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন। মহান স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চের আজ দ্বিতীয় দিন। সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ১৯৭১-এর এই দিন ঢাকা ছিল হরতাল, মিছিল এবং কারফিউ নগরী। দিনের হাইলাইটস ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের জাতীয় পতাকা উত্তোলন। আর এর মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে যায় স্বাধীনতা সংগ্রাম। বিস্তারিত এস এম মনিরের প্রতিবেদনে। ২রা মার্চ ১৯৭১ পাকিস্তানি স্বৈরশাসকের জারি করা কারফিউ ভেঙে আগের দিন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয় সারা দেশে। মূলত পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ নির্যাতন থেকে মুক্তি পেতেই মার্চের শুরু থেকে প্রস্তুতি চলে সশস্ত্র সংগ্রামের। ৭১-এর এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন।
রেসকোর্স ময়দানে 7 মার্চের ঐতিহাসিক জনসভার ঘোষণাও দেওয়া হয় এই দিনে। পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায় 2 মার্চ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঢাকা রাজপথে অবস্থান নেয়। ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রতিবাদী জনসভা আয়োজন করে ছাত্রলীগ ও ডাকসু নেতৃবৃন্দ। উপস্থিত হন লাখো ছাত্র জনতা। উত্তোলন করা হয় বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম পতাকা। স্বাধীনতা সংগ্রামের 9 মাস এই পতাকাই বিবেচিত হয় বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে। এস.এম. মনির, বাংলাদেশ টেলিভিশন। ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঐতিহাসিক বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান, উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর এ.এস.এম. মাকসুদ কামাল বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, জাতীয় পতাকা স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। তারা বলেন, ভবিষ্যতে যাতে কোনো কুচক্রী মহল স্বাধীনতা ও পতাকা নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, তরুণ প্রজন্মকে সেদিকে সচেতন থাকতে হবে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোটবেলার দিনগুলো কেমন ছিল, কিংবা কিভাবে বেড়ে উঠেছেন, বড় হয়েছেন বঙ্গবন্ধু, জানবার এমন কৌতূহল থাকাটাই স্বাভাবিক। টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিবেশী, অগ্রজ ও অনুজ আত্মীয় এবং রাজনৈতিক সহকর্মীদের স্মৃতিচারণে বিটিভির টুঙ্গিপাড়ার সংবাদ প্রতিনিধি মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে জাতির পিতার ছোটবেলার কথা জানাচ্ছেন সুজন হালদার। বাবা মা আদর করে ডাকতেন খোকা। শৈশবের অনেকটা সময় বাবা মায়ের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছেন তিনি। মধুমতি আর বাঘের গুলের এই শান্ত জলরাশি ছুঁয়ে কৈশোরের দুরন্ত সময়ে বেড়ে উঠেছেন টুঙ্গিপাড়াতে। শেখ আব্দুল হামিদ বয়সে বঙ্গবন্ধুর চেয়ে 10 বছরের বড়। বঙ্গবন্ধুকে দেখেছেন খুব কাছে থেকে। উনি যখন স্কুলে পড়ালেখা করে বলার ক্লাসম্যান একজন, সে মার খেয়েছে জন্মের বার, ওস্তাদে মারছে, বাচ্চা মেসে তুই মার খালি কা, পড়া পারিস না কাজ করে, আবার তো বই নাই। তোর বই নাই, নিজেই বই তারে দিয়ে দেয়। শেখ মুজিবের মতন কয়জন লোক পাওয়া যায়। তার কথাই ছিল ছোট বড় সকলের সাথে মহাব্বত, তার সকলের সাথে কে কিরম আছিস, কিরম আছিস। সহপাঠীদের সঙ্গে বন্ধুত্ব ও সহমর্মিতার এমন অনেক দৃষ্টান্ত রয়েছে বঙ্গবন্ধুর। শুধু বন্ধুত্ব কিংবা সহমর্মিতা নয়, ছোটবেলা থেকেই অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে ওঠেন তিনি। প্রথম বেঞ্চে বসতে হলে আগে স্কুলে আসা লাগতো। একজন হিন্দু ছাত্র যে প্রথম বেঞ্চে বইটা রাখছে, পরক্ষণে দেখা গেল যে আমাদের মুসলমানদের মধ্যে একজন ছাত্র ওইখানেই তার বসতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ওই বুলগুলি ফেলে দিল। সেই সময় শেখ মুজিব ক্লাস 7-এর ছাত্র, উনি তখন ওই সময়তেই তার কঠোর প্রতিবাদ করলেন এবং ওই তাকে দিয়েই ওই বইগুলি আবার তার স্থানেই আনায়া তাকে রাখতে বাধ্য করলেন এবং সকলকে বললেন, দেখো জাতিগত বিভেদ এটাকে তুলে আনা কোনো অংশেই কিন্তু ঠিক না। টুঙ্গিপাড়ার শেখ মুজিব এবং মুজিব ভাই যে পরবর্তী সময়ে গণমানুষের মুক্তির দিশারি হয়ে উঠবেন, শৈশব ও কৈশোরের দুরন্ত পথ চলাই তার ইঙ্গিত মেলে। মানুষের প্রতি ভালোবাসাই যে জীবনের সবচেয়ে বড় অর্জন, ছোটবেলায় তা অনুধাবনে সক্ষম হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সহপাঠীদের, বন্ধুদের উনি সবসময় ভালোবাসতেন এবং তাদের আর্থিক দিক থেকে শুরু করে বিভিন্ন সমস্যা পড়লে উনি তাদের সমস্যার সমাধান করতেন। একবার টুঙ্গিপাড়া খুব অভাব হচ্ছিল, তখন বঙ্গবন্ধুর বাবার গোলা বড়া ধান ছিল। বঙ্গবন্ধু হুগলার বেড়া কাটিয়া ওই রাত্রে তার বাবার গোলায় যে ধান ছিল সব এই টুঙ্গিপাড়াবাসীর মধ্যে বিতরণ করেছিল। গ্রামের অন্য 10 জন শিশু কিশোরের মতোই সাধারণভাবে কেটেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। তবে অসাধারণ কিংবা অনন্য সাধারণ ছিল তার চেতনা ও আদর্শিক অবস্থান, যে আদর্শই তাকে মহত্তম করে তোলে। সুজন হালদার, বাংলাদেশ টেলিভিশন। আমলাতান্ত্রিক জটিলতায় তিস্তার পানি বন্টন চুক্তি যেন থেমে না যায়, সে ব্যাপারে ভারতের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ভারত একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে তিনি এই সহযোগিতা কামনা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এ সময় তিনি বলেন, চলতি বছরের মধ্যেই পানি বন্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি নিয়ে শ্রিংলা বলেন, এটা একান্তই অভ্যন্তরীণ বিষয়, প্রতিবেশী দেশে এর প্রভাব ফেলবে না। ভারতের আদালতের নির্দেশনা অনুযায়ী এনআরসি হচ্ছে বলেও জানান ভারতের পররাষ্ট্র সচিব। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩,০৪১ জনে দাঁড়িয়েছে। এদিকে চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২,৯১২ জনে দাঁড়ালো। তাছাড়া বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৯,০০০-এ দাঁড়িয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর হার কমতে শুরু করলেও পৃথিবীর অন্যান্য দেশে তা বেড়েই চলেছে। ইউরোপের দেশ ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,৬৯৪ জনে দাঁড়িয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,২১২ জনে দাঁড়িয়েছে। দেশটিতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। তাছাড়া ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৪ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ইরানের ৯৭৮ জন অধিবাসী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সিরিয়ার ইদলিব শহরে তুরস্কের ড্রোন হামলায় অন্তত ১৯ জন সিরীয় সৈন্য নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। সিরিয়ার সেনাবাহিনী একটি গাড়ি বহর ও একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে সংস্থাটি জানায়। এর আগে রোববার সিরিয়ার ২টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এদিকে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সতর্ক করে বলেছে, তারা সিরিয়ার আকাশে তুরস্কের বিমানের নিরাপত্তার নিশ্চয়তা দিবে না। গত সপ্তাহে ইদলিব শহরে এক বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হলে তুরস্ক ও সিরিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নতুন করে ২টি অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। এর আগে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়লে চলতি বছরের শুরুতে পারমাণবিক পরীক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে বিধিনিষেধ তুলে নেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন। প্রায় ১৮ মাস বিরতির পর গত বছরের মেতে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া, আর তারপর থেকে একের পর এক বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। ফিরছি দেশের সংবাদে। জনপ্রিয় হয়ে উঠেছে খুলনা কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী রেল সার্ভিস বন্ধন এক্সপ্রেস। যাত্রীদের দাবির প্রেক্ষিতে ইতিমধ্যে দ্বিতীয় ট্রেন সার্ভিসও চালু হয়েছে। ভোগান্তি মুক্ত আরামদায়ক ভ্রমণের সুযোগ পেয়ে খুশি বাংলাদেশ ভারত উভয় দেশের যাত্রীরা। বিটিভির খুলনা জেলা প্রতিনিধি মকবুল হোসেন মিন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে শাহেদ জাহিদির প্রতিবেদন। খুলনা এবং আশপাশের বেশিরভাগ মানুষই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াত করে থাকেন, যে কারণে প্রতিদিনই এই বন্দরে দুই দেশের যাত্রীদের তীব্র ভিড় জমে। তাই তো নিরাপদ স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য ট্রেনের ওপরই নির্ভরশীলতা বেশি। সপ্তাহে একদিন চলার কারণে এখানকার যাত্রী সাধারণ কিছুটা নিরুৎসাহিত বোধ করে যে আমরা মাত্র সপ্তাহে একদিন যেতে পারি, এরপরে এক সপ্তাহ আমাদের অপেক্ষা করতে হয় পরবর্তী ট্রেনের জন্য। তো এই যাত্রীদের যে চাহিদা, এই চাহিদার প্রেক্ষিতে বন্ধন এক্সপ্রেস উদ্বোধন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রেলওয়ের উপর যে ওনার যে দিক নির্দেশনা এবং ওনার যে ইচ্ছা, সেটাকে আমরা আসলে বাস্তবায়ন করছি। We are very happy to inaugurate the second edition of the Bandhan Express. It is under the leadership of Honorable Prime Minister of Bangladesh and Honorable Prime Minister of India. This is yet another step for increasing people-to-people contact. We are very happy that now the residents of Khulna will avail this facility. সপ্তাহে একদিনের বদলে এখন বৃহস্পতি এবং রবিবার 2 দিন ট্রেন সার্ভিস চালু হয়। খুশি উভয় দেশের যাত্রীরা। আগে আমাদের এই যে ইন্ডিয়া যাওয়ার জন্য ট্রেন সপ্তাহে একদিন চলতো, তো আমাদের জন্য বসে থাকতে হতো যে এই কবে বৃহস্পতিবার আসবে, তারপর সেই ট্রেনে যাতায়াত করতে হবে। এখন এই যে সপ্তাহে 2 দিন হলো, আমাদের যাতায়াতের সুবিধা হলো। এটা আমাদের এই এরিয়ার লোকজনের চলাফেরার জন্য অত্যন্ত সুবিধাজনক। যাতায়াতের সুবিধার্থে অনেক ভালো হয়েছে, আগের তুলনায় একদিন তুলনায় 2 দিন হয়েছে।
456 যাত্রী বহন ক্ষমতার বন্ধন এক্সপ্রেসে সব রকম সুযোগ সুবিধা সহ 8টি বগি সংযোজিত। এই ট্রেন সকাল 7:10 কলকাতা থেকে ছেড়ে আসে এবং বেলা 12:30টায় খুলনা পৌঁছে। খুলনা থেকে যাত্রী নিয়ে রওনা হয় দুপুর 1:30টায়। কলকাতায় পৌঁছে সন্ধ্যা 6:30টায়। কেবল যোগাযোগ সুবিধা নয়, দুই দেশের মানুষের সম্প্রীতিও জোরদার করছে রেল সার্ভিস বন্ধন। মন্তব্য সংশ্লিষ্টদের। শাহিদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন। আজ জাতীয় ভোটার দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব। নানা কর্মসূচিতে সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে তার নিশ্চয়তা ও ভোটারদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সজাগ রাখার জন্য ভোটার দিবস পালন করা হয়। অর্থনীতি, শিল্প ও টেকসই উন্নয়নে বাংলাদেশের অবিস্মরণীয় অগ্রগতির প্রশংসা করেছে জার্মানি। বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টার আজ রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জার্মান বাংলাদেশ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক এক আলোচনা সভায় এ প্রশংসা করেন। সভায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব ডক্টর গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত বক্তৃতা করেন। এ সময় দুদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সঙ্গে ডাকাত জকি গ্রুপের বন্দুকযুদ্ধে 7 ডাকাত নিহত হয়েছে। র্যাব জানায়, রোহিঙ্গা শরণার্থী শিবির সংলগ্ন জাদিমোড়া মোচনের গভীর পাহাড়ে জকি আহমেদের নেতৃত্বে ডাকাত দল অবস্থান করছিল এমন সংবাদ পেয়ে গতরাতে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালান। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে 7 ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে 3টি বিদেশি পিস্তল, 7টি ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে রাজধানীর বনশ্রীর নিজ বাসায় মারা যান তিনি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা সহ অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা সেলিম আশরাফ। তিনি বেশ কয়েক বছর ধরে শ্বাসকষ্ট ও কিডনির জটিলতায় ভুগছিলেন। সেলিম আশরাফের মরদেহ দুপুরে বাংলাদেশ টেলিভিশনে আনা হলে বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা ও কর্মচারী সহ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং নামাজে জানাজায় অংশ নেন। এবারে খেলার খবর। আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে 9 উইকেটে হেরে 0 হাতেই বিদায় নিল বাংলাদেশের মেয়েরা। মেলবোর্নে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে মাত্র 91 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে 27 বল ও 9 উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। ফলে 0 হাতেই অস্ট্রেলিয়ায় বসা বিশ্বকাপ শেষ হল সালমা রুমানাদের। ক্রাইস্টচার্চে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের 2.5 দিন বাকি থাকতেই নিউজিল্যান্ডের কাছে 7 উইকেটে হেরেছে ভারত। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার হোয়াইট ওয়াশ হল কোহলি বাহিনী। অন্যদিকে ঘরের মাঠে টানা 13 টেস্ট ধরে অপরাজিত থাকল নিউজিল্যান্ড, তার মধ্যে জয় 9টিতে। আগের দিনের 6 উইকেটে 90 রান নিয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের ব্যাট শুরু করে ভারত। আজ সফরকারীরা দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র 124 রানে। ফলে নিউজিল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় 132 রান, যা মাত্র 3 উইকেট হারিয়ে করে ফেলে কিউইরা। এর আগে প্রথম ইনিংসে ভারত 242 রানে অল আউট হয়। জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড সংগ্রহ করে 235 রান। ম্যাচ সেরা হন জেমিসন আর সিরিজ সেরা টিম সাউদি। এল ক্লাসিকোর রোমাঞ্চকর লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গতরাতের এই জয়ে 26 ম্যাচে 56 পয়েন্ট অর্জিত হয়েছে রিয়ালের। 7 ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার বিপক্ষে জয় তোলা রিয়াল শুরু থেকেই ছিল সাবধানী। গোলশূন্য প্রথমার্ধে অবশ্য দুদলই সুযোগ হাতছাড়া করেছে বেশ কয়েকটি। তবে ম্যাচের 71 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র আর যোগ করা সময়ে মারিয়ানো ডিয়াজের গোলে ঘরের মাঠে 2-0 গোলের জয় তুলে নেয় জিনেদিন জিদানের দল।
দুপুরের সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত। শপথ নিলেন উরুগুয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে শপথ অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জনপ্রিয় হয়ে উঠছে খুলনা কলকাতা যাত্রীবাহী রেল সার্ভিস। ভোগান্তিমুক্ত পরিবেশে ভ্রমণে খুশি যাত্রীরা। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩,০০০ ছাড়ালো। চীনে আরও ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ৯০,০০০-এর বেশি। এবং আইসিসি নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই ছিল দুপুরের সংবাদ আয়োজন। এতক্ষণ বিটিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। চোখ রাখুন বিটিভির পর্দায়। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। দমা রাখতে পারবো না। সুপ্রিয় দর্শক, বাংলার ইতিহাস, বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার অনুষ্ঠান ইতিহাস ও প্রজন্ম ভাবনা। তরুণদের অংশগ্রহণে ইতিহাসের অন্বেষণ ভিত্তিক বাংলাদেশ টেলিভিশনের এই ভিন্ন ধারার আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।